নমস্কার, শুভ সন্ধ্যা। মহানগর 24x7 জোট টক্করের আরও একটা পর্ব নিয়ে আমি দেব আপনাদের সঙ্গে। আজকের জোট টক্করে যে বিষয়ে আমরা আলোচনা করব, ইতিমধ্যে যেটা নিয়ে সরগরম রাজনীতি, সিএএ। নির্বাচনের আগে কেন্দ্রের তরফ থেকে সিএএ লাগু করা হয়েছে এবং সেই নিয়ে কিন্তু বিরোধিতায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ আশীর্বাদ নাকি অভিশাপ? সিএএ কি নাগরিকত্ব দেওয়ার একটি আইন, নাকি আদতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার? সেই নিয়ে আমরা জানার চেষ্টা করবো, আমরা আলোচনার চেষ্টা করবো আজকে জোট টক করে। এবং আজকে আমার সঙ্গেই আলোচনায় যারা আছে তাদের সঙ্গে আগে আলাপ করে নেব। আজকের আলোচনায় যারা আছেন না তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে আছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশিষ্ট সাংবাদিক তথা সাহিত্যিক সৌরভ সিংহ রায়। আমার বাদিকে আছেন বিজেপির তরফ থেকে রুবি মণ্ডল দাস, এবং আমার একদম বাদিকে আছেন বামফ্রন্টের তরফ থেকে ঋত্বিক চট্টোপাধ্যায়। আমরা যে বিষয়ে বলছিলাম, আজকের আলোচনা আমরা শুরু করব সিএএ নিয়ে। সিএএ কি আসলে নাগরিকত্ব দেওয়ার আইন নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন? যে আওয়াজ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শুরু করবো সৌরভ সিংহকে দিয়ে। দেখুন, সিএ ব্যাপারটাকে স্পষ্ট বলি যে আমি ভারতের নাগরিক, আমাকে আবার নতুন করে নাগরিকত্ব নেওয়ার জন্য আবার সেটাকে জন্যে এ করার কি, আমি তো কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। এরা বলছে 1971 সালের আগে ভোট দিয়েছো কিনা, কিংবা 1968 সালের আগে ভোট দিয়েছো কিনা। কিন্তু এমনও দেখা গেছে যদি এই প্রমাণ জোগাড় করা হচ্ছে। আমি আমার একটা ঘটনা বলি। আমার একজন পরিচিত আসামে থাকতেন, তারা একটা সমস্যায় পড়েছিলেন যে তারা এখান থেকে ওখানে গিয়ে বিয়ে হয়েছে, যে সিএ নিয়ে একটা সমস্যায় পড়েছিলেন। তা আমাদের এখানে যখন স্টেট আরকে বাড়ি থেকে এখানে একটা ফ্যামিলি ট্রি করে দেওয়া হয়েছিল, তারপরে একটা দলিল দেওয়া হয়েছিল, দলিল দিতেও সেটাকে কিন্তু বিচার মধ্যে ফেলেনি। তারপরে কথা হলো, ওনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে একটা দেখাতে হবে যে 1971 সাল কিংবা 68 সালে ভোট দেওয়া হয়েছে কিনা। তারপরে যখন স্টেট আর্কাইভ, যেটা কলা মন্দিরের উল্টো দিকে আছে, সেখানে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তার পরিবারের 52 সালের ভোটাধিকারের এটাও বার করা হয়েছে। সেটা বার করে যখন এখান থেকে সে সার্টিফাই কপি নিয়ে যখন দেওয়া হয়েছে, বলছে না এইটাও নয়, আরও অন্য কিছু দাও। তাহলে বোঝা যাচ্ছে না, যারা জাকির হোসেন আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, তার নাগরিকত্ব, তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি ভারতের একটা সংবিধানের প্রধান হয়েছিলেন, তার নাগরিকত্ব তারা বলছে যে তার এগুলো বৈধ নয়। তাহলে সে তো আমার নাগরিকত্ব, আপনার নাগরিকত্ব সব্বার নিয়ে অবৈধ কথা ঘোষণা করবে। এবং ব্যাপারটা ঘটেছে, আমি ভারতের নাগরিক, আমার আধার কার্ড আছে, আমার প্যান কার্ড আছে, আমার সব কিছু যখন সরকার দিয়েছে, আমি আবার নতুন করে অ্যাপ্লাই করতে যাব কেন যে আমি ভারতের নাগরিক কিনা? আমি আসবো এখান থেকে রুবিদির কাছে। রুবিদি, কেন একজন নাগরিককে নতুন করে নাগরিকত্ব দেওয়া হচ্ছে? কেন সিএ ভোটের আগে এতদিন পর কেন লাগু করা হলো? না, উনি প্রথম কথা উনি ভুলভাল তথ্য অনেক কিছু বলেছেন। 2014 পর থেকে যারা শরণার্থী আছে, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। যারা এসছেন, যারা অত্যাচারিত হয়ে, ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে এসছেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তিনটে ইসলামিক কান্ট্রি, সেখানে নিশ্চয়ই ইসলামিক যারা রয়েছে, যারা মুসলমান রয়েছে, তাদের নিশ্চয়ই সেখানে অত্যাচারিত হওয়ার কোনো ভয় নেই। ভয় হচ্ছে হিন্দুদের, এবং এটা আমরা বারংবার দেখেছিলাম। এবং এখানে বারবার করে মেনশন করে দেওয়া হয়েছে যেটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। কিন্তু দিদি, এতদিন, দিদি একটু থামাবো আপনাকে, এতগুলো দিন পার করে ঠিক নির্বাচনের আগে এসে সিএ লাগু করতে হলো? সিএ লাগুটা এখন করতে হয়েছে নির্বাচন আসছে বলে। না, নির্বাচন আসছে বলে না, এটা একটা ভুল আপনারা গিমিক রেডি করছেন। বর্তমানে আমরা দেখেছি কিছুদিন আগে প্যান্ডামিক সিচুয়েশন কত বছর হয়েছে, পুরোপুরি রিকভারি কি আমরা করতে পেরেছি? এখনো অনেক কান্ট্রি আছে যারা এই নিয়ে এখনো সার্ভাইভ করছে কি করছে না? করছে, নিশ্চয়ই করছে। এবার 2019-এ যখন ইমপ্লিমেন্ট করা হলো, যখন আইন করা হলো, তখন এটা যে পুরোপুরি ইমপ্লিমেন্ট করবে, মানুষ তো প্যান্ডামিক সিচুয়েশনে ভুগছে, মানুষকে কি করে এটা চাপিয়ে দেওয়া যায়? মানুষ এটাকে কিভাবে তখন গ্রহণ করবে? কারণ একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এটা হয় না। এবার জোর করে এটাকে গিমিক বানানোর চেষ্টা করছে, যে হয়তো বলছে তৃণমূলের কথা অনুযায়ী, যেটা বোঝা যাচ্ছে যে হয়তো ইলেকশনের আগে করছে। এটা ইলেকশনের আগে বলে না, কেউ নাগরিকত্ব কাউকে দেওয়া হচ্ছে, এটা খুশি হওয়ার কথা। আর 13 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর জন্য দাবি তুলেছিলেন। তাহলে আজকে কেন
বরঞ্চ এরা এটাকে গিমিক বানিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কথা বলেছে, সমস্ত কিছু ভুল বলছে, ভুল তথ্য দিচ্ছে। আমি জানি না উনি সরকারি হয়তো মুখ্যমন্ত্রী আছেন বলে হয়তো এ ধরনের কথাবার্তা বলতে পারছেন। এটা যদি সাধারণ কোনো পাবলিক বলতো এতক্ষণে হয়তো এই সরকারি পুলিশ দ্বারা অ্যারেস্টও হয়ে যেত। আমি একদম ঋত্বিক বাবুর কাছে আসবো। ঋত্বিক বাবু, তৃণমূলের তরফ থেকে গিমিক করা হচ্ছে সিএ কে। দেখুন, এই নাগরিকত্ব আইন প্রথম ভারতবর্ষ তো দ্বিখণ্ডিত হয়েছিল একটা সময়, সে বাঙালিদের একটা বিশেষ বেদনার কারণ ওই সময়টা, ওই ভাগটা। তো তা সত্ত্বেও প্রথম নাগরিকত্ব ব্যাপারে একটা ধারণা, একটা নিয়ম তৈরি করা হয় 1955 সালে, এবং সেই আইন অনুযায়ী যে ওর মধ্যেই 5 থেকে 11 দ্বিতীয় অনুচ্ছেদে এই মানে 5, 6, 7, 8, 9, 10, 11 এই কটা ধারা, তাতে খুব পরিষ্কার করে কি করে নাগরিকত্ব পাবে, কি করে নাগরিকত্ব মানে বর্জন করবে বা নতুন গ্রহণ করবে, এই সমস্ত নিয়মগুলো ঠিক করা আছে। আর 11 নং ধারায় একটা এক্সট্রা যেটা ছিল, যে সম্পর্কে ফার্দার কোনো আইন যদি প্রবর্তন করা যায় সেটার অধিকারও একটা থাকছিল। তো এই জায়গাটায় দাঁড়িয়ে 55 সালের আইন কিন্তু তারপরেও আরও 5 বার বোধহয় পরিবর্তিত হয়েছে। এইবার হচ্ছে মানে 6ষ্ঠবার। এত আলোড়ন এর আগে কখনো হয়নি। তো একটা ঘটনা যেটা 2019 সালে ডিসেম্বরে এই নাগরিকত্ব সংশোধনী বিলটা পাস করানো হয়েছিল, আর আজকে 11ই মার্চ 2024 সাল, আজকে এসে এটাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হলো। তো এই যে জায়গাটা, স্বভাবতই প্রশ্নটা উঠছে কেন হলো। আমি তো বলবো এর একটা কারণ নির্বাচন, যেমন আর একটা কারণ আমার তো মনে হচ্ছে ইলেকটোরাল বন্ড, যেটা স্টেট ব্যাংকে বাধ্য করা হলো প্রকাশ করতে, যেটা সিপিআইএমের পক্ষ থেকে মামলা করা হয়েছিল কোর্টে জানতে চেয়ে। এই ব্যাপারটা এর একটা পিছনে কারণ রয়েছে, এবং এটা নিয়ে প্রচুর হইচই হবে, ওই জায়গাটা চাপা পড়ে যাবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই একটা ঘটনা। এবং 2003 সালে যেটা আমার পাশে এক্ষুনি উনি বললেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলার পর বিজেপি তার কাউন্টার করতে গিয়ে যেটা বললেন যে 2003 সালে তখন অটল বিহারী বাজপেয়ীর যে সরকার ছিল, সেই সরকার উল্লেখযোগ্য একটা পরিবর্তন এনেছিলেন। সেখানেই প্রথম উনি বলেছিলেন এনআরসি করতে হবে, এবং সেখানে প্রথম ইললিগাল মাইগ্রেন্ট বা বেআইনি অনুপ্রবেশকারী কথাটা সংবিধানের মধ্যে এসেই, আইনের নীতি এর মধ্যে এসে যায়, এবং তার ফলে এই এনআরসি প্রবর্তনের একটা প্রসঙ্গ সেই প্রথম উঠেছিল। আজকে যেটা নিয়ে চর্চা হচ্ছে, সিএ এর পরবর্তী ধাপে হয়তো এনআরসি হবে ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটায় সেই মন্ত্রিসভায় কিন্তু তখন মমতা ব্যানার্জি নিজে ছিলেন, এবং পার্লামেন্টে আমার তো মনে আছে বোধহয় সে সময় তার দাবিও ছিল, সোচ্চারে উঠে দাবি করেছিলেন যে অনুপ্রবেশকারীদের তাড়নায় পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারে ভর্তি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে তার বিরোধিতা করছেন, ভালো যদি তার মনে হয়ে থাকে যে এটা ঠিক, তাহলে ঠিক আছে। এবং আমরা এটা প্রথম থেকেই বিরোধিতা করছি এই জন্যে যে এই ব্যাপারটা আমি ঠিক তৃণমূলের যে প্রতিনিধি বললেন তার সঙ্গে একমত, যে আমার তো নাগরিকত্ব আছে, ধরুন আজকে আমার পাসপোর্ট আছে, আমার আধার আছে, আমার ভোটার আই কার্ড রয়েছে, আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আমার বাড়ি রয়েছে, সব কিছু রয়েছে, তারপরেও আমাকে আজকে নতুন করে যদি বলা হয় নতুন করে তুমি নাগরিক, এটা প্রমাণ করতে হবে। যে কোনো দিন যে কোনো একটা সরকার যদি বলতে চায় তুমি মানুষ, তোমাকে প্রমাণ করতে হবে, এরকমই একটা ব্যাপার হয়ে গেল নাকি? আমি এই জায়গা থেকে একদম রুবিদির কাছে সরাসরি এই প্রশ্নটা নিয়ে আসবো, আমার নাগরিকত্ব আছে, আমাকে তাহলে আবার কেন নতুন করে প্রমাণ করতে হবে, যে প্রশ্ন বিরোধীরা বারবার তুলছে। না, যারা 2014 পর থেকে যারা এখানে শরণার্থী হিসেবে আছে, তারা এখানে ডকুমেন্টস দেখাতে পারছেন না, তাদের অনেক রকম সমস্যা হচ্ছে। যারা মতুয়া ভাই আছে, বোন আছে, দিদিরা আছে, তারা অনেকেই আছে তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদেরকে আসতে হয়েছে, অত্যাচারিত হয়ে আসতে হয়েছে, তো তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এখানে আবারও মেনশন করছি, এটা এনআরসি নয়, এটা সিএএ, এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি বলবো বিলটিকে ভালো করে পড়ুন। এদের তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এদের প্রলোচনায় যাবেন না। আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, প্রত্যেকের বাড়িতে আছে কম বেশি, যদি না থাকে পাশের বাড়ি কারোর থেকে কালেক্ট করে নেবেন, বিলটি ভালো করে ডাউনলোড করবেন, ডাউনলোড করে পড়বেন, এদের প্রলোচনায় পা দেবেন না। এনআরসি আর সিএ পুরোপুরি আলাদা, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। আমি আসবো দিদি, আমি সৌরভদের কাছে এখান থেকে ঢুকবো, যে একটা সময় মমতা ব্যানার্জি সোচ্চার হয়েছিলেন, এখন তিনি বিরোধিতা করছেন এবং বলা হচ্ছে যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এনআরসি আর সিএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে। এখানে একটা জায়গায় স্পষ্ট বলা আছে যে যে দেশে ধরে নিন যে মানুষটি অত্যাচারিত হচ্ছে
সেই দেশের থানায় তাকে ডায়েরি করে লিখতে হবে যে আমি কোনো ধর্মীয় মেরুকরণ কিংবা কোনো দ্বারা অত্যাচারিত হচ্ছি, তাই জন্য আমি এখানে চলে এসেছি। ঠিক আছে, কিন্তু আপনি বলুন, যদি বাংলাদেশ বলুন কিংবা আফগানিস্তান বলুন কি পাকিস্তানে কোনো হিন্দু যদি কোনো কারণে অত্যাচারিত হন, সেখানকার যে প্রশাসন আছেন কিংবা আছে, সেখানকার কি থানা কি তার জিডি নেবে? সেই থানা কি তার এটা নেবে সে আমার এটা এই কারণে হচ্ছে? কেন সে কি চাইবে তার রাষ্ট্রে যে সরকার চলছে সেই সরকার, কেন ওখানে ইসলামিক স্টেট, সেই ইসলামিক স্টেটে সেই সরকারের বিরোধিতা করবে? তারপরে সেই মানুষটি যেখানে এলো, ধরে নিন সরকার এলো, এবার তার ভবিষ্যৎটা যে কি পর্যায়ে যাবে এটার আগে উত্তর দিক। আজকে ওখান থেকে কি করে লেখা হবে? আপনি বলুন, বাংলাদেশে যদি কোনো কারণে কোনো হিন্দু যদি, আমি তর্কের খাতিরে মানলাম, অত্যাচারিত হয়ে থাকেন, তাহলে সেখানকার কোনো থানা বলুন কিংবা কোনো প্রশাসনের তরফ থেকে বলা হবে যে হ্যাঁ অমুক মুসলিম ভাই কিংবা কোনো অমুক কিংবা কোনো অন্য কমিউনিটির লোকেরা এই অত্যাচার করেছেন বলে উনি চলে যাচ্ছেন। এটাকে আদপে সেটা সম্ভব? এইটাকেই যে বিরোধিতা করা হচ্ছে, যে এইটা কি হচ্ছে? এই যে ভোটের আগে যে মতুয়া নিয়ে ওনারা যে বড় বড় কথা বলছেন, যে মতুয়া রাজনীতি যে করতে এসছেন, এইটা কি ধরনের রাজনীতি? ওনারা তো রাজনীতি করার জন্য এই জিনিসটা করছেন। আজকে বিজেপি, যেটা সিপিএম এর যিনি প্রতিনিধি, সে খুব ভালো কথা বললেন যে ইলেকট্রাল বন্ডই বলুন কিংবা আনুষঙ্গিক যেই সব ব্যাপার বলুন, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এখন এটা একটা নতুন ধরনের একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়। আমরা ফিরবো সৌরভদের বিষয়ে, এই মুহূর্তে সময় হয়ে গেছে বিরতি নেবার, কিন্তু বিরতির পর আমরা চোখ রাখবো যে আলোচনা বারবার উঠে আসছে ইলেকটোরিয়াল বন্ড, যে নতুন করে যে বিতর্ক ইলেকটোরিয়াল বন্ড নিয়ে আমরা আলোচনা করবো। আমরা আরো জানার চেষ্টা করবো আমাদের যারা আজকের আলোচনায় আছেন তাদের তরফ থেকে ইলেকটোরিয়াল বন্ড নিয়ে কি অবস্থান তাদের দলের, এবং সেই সব আলোচনা নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন মহানগর 24/7। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করব সিএ নিয়ে, আলোচনার সঙ্গে আমরা চোখ রাখবো ইলেকটোরিয়াল বন্ডের দিকেও, যেটা নিয়ে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে। স্টেট ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ইলেকটোরিয়াল বন্ডের পুরো ডিটেল দেওয়ার জন্য, কিন্তু সেখানেও সেই যে তথ্য স্টেট ব্যাংকের তরফে দেওয়া হয়েছে সেই সত্য সম্পূর্ণ নয়, এরকম একটু অভিযোগ উঠছে। যেটা জানা ইলেকটোরিয়াল বন্ডের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটা আমরা আজকে হাইলাইট করার চেষ্টা করব, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি। কারা এরা? তারা 1368 কোটি টাকা ইলেকটোরিয়াল বন্ড কিনেছে, এবং এই কোম্পানি হচ্ছে ডিয়ার লটারির এ রাজ্যে একমাত্র সোল ডিস্ট্রিবিউটর। কেন এই লিঙ্ক আমরা তুলছি? ডিয়ার লটারি, যে ডিয়ার লটারিকে কেন্দ্র করে বারবার দুর্নীতির অভিযোগ উঠে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং তার সঙ্গে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই ডিয়ার লটারিকে কিন্তু একসময় নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। 2016 সালে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে নতুন করে প্রমোট করা হয় ডিয়ার লটারিকে, এবং তারপর তারা আবার বাজারে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে। ইলেকট্রাল বন্ডের যে হিসাব, তার মধ্যে কিন্তু একদম বিজেপি সবার উপরে আছে 60,060 কোটি টাকা, এবং তারপরেই আছে তৃণমূল কংগ্রেস 1,609 কোটি টাকা এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে। এবং সেখানে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, যাদের নিয়ে আলোচনা হচ্ছে, 1368 কোটি টাকার তারা ইলেকটোরিয়াল বন্ড কিনেছে। আমরা আসবো ঋত্বিক চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ইলেকটোরিয়াল বন্ড, যেটা একসময় অরুণ জেটলি যখন ইমপ্লিমেন্ট করেছিলেন, তিনি বলেছিলেন যে স্বচ্ছতা রাখার জন্য কোন রাজনৈতিক দল কত টাকা পাচ্ছে, খোলা বাজার থেকে তুলছে, সেই স্বচ্ছতা রাখবে। আদৌ কি স্বচ্ছ ইলেকটোরিয়াল বন্ড? সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে স্বচ্ছতাকে পুরোপুরি হরণ করে ইলেকটোরিয়াল বন্ড চালু হয়েছে। এবং ইলেকটোরাল বন্ড মানে তো ইলেকশন পারপাস টাকা সংগ্রহ করা, এবং সেই টাকা দিয়ে আমরা তো দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের সরকারকে টপল করানো, জনমতটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানুষ একজনকে নির্বাচিত করছে, তাকে পারচেস করা হচ্ছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে, টাকা আসছে তার সাহায্যে। এবং এই ইলেকটোরাল বন্ড এটা নেওয়া হচ্ছে কাদের থেকে? পুঁজিপতিদের কাছ থেকে নেওয়া হচ্ছে, যে কর্পোরেটরা চায় ভারতবর্ষকে চালিত করতে নিজেদের ইচ্ছা মতন, এবং তারা যে রাজনৈতিক দলকে এই টাকা দেবে তাদের কাছ থেকে তাদেরও প্রত্যাশা থাকে, যার জন্য প্রথম থেকেই বামপন্থীরা তথা সিপিআইএম এর বিরোধিতা করেছে, চরম বিরোধিতা করেছে, এবং একটি পয়সাও ইলেকটোরাল বন্ড থেকে তারা সংগ্রহ করতে কখনো রাজি হয়নি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য প্রকাশ করার জন্যে আদালতে গেছে সিপিআইএম, এবং আদালত থেকে যে ফরমান এসছে তাদের স্টেট ব্যাংক বাধ্য হয়েছে শেষ পর্যন্ত এটাকে প্রকাশ করতে, তাও খণ্ডিত আকারে। কারা দিয়েছে, কাদের দিয়েছে, এই পুরো প্রাপ্তির হিসাব তারা এখনও দেয়নি। আজকে দেবার কথা আছে, কোর্টের আবারও অর্ডার হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়। কিন্তু এটা পরিষ্কার
না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা একটা শুধুমাত্র লোককে ধোঁকা বানাবার জন্যে আমরা খেয়েওছি এবং খেতেও দিয়েছি এইরকম একটা জায়গা। কারণ ইডি রেড করেছে, তারপরে ইলেকট্রাল বন্ডে ঝপাঝপ করে টাকা জমা পড়েছে, এটাও আজকে পরিষ্কার আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। তো ইলেকট্রাল বন্ডের পারপাসটা কি? স্বচ্ছ কিছু তৈরি করা নয়, স্বচ্ছতাকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া, এটাই আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে বক্তব্য। আমি আসবো সৌরভ শিকর কাছে। এখানে ইলেকটোরিয়াল বন্ড, তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে 1609 কোটি টাকা তুলে সারা ভারতবর্ষের দ্বিতীয় স্থান ইলেকটোরিয়াল বন্ডে। একটি অভিযোগ করা হয়েছিল যে জোর করে রাজনৈতিক তোলাবাজি করানো হচ্ছে ইলেকটোরিয়াল বন্ডের মাধ্যমে। না, একদমই নয়। কিন্তু আমি ওনার কথা পৃষ্ঠির একটা কথা বলতে চাই। আপনি যদি বিজেপির ইলেকট্রাল বন্ডটা আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, যে দেখবেন যে পারহাপস আমি একটা কথা বলছি, ধরুন 22শে জুন কোনো একজন ব্যবসায়ীর কাছে কেন আপনার আমার সবার তথ্য কিন্তু সরকারের কাছে আছে আধার ব্যাংকের লিঙ্কের জন্য। ধরুন কোনো একটা ব্যবসায়ী, তার কাছে যাওয়া হয়েছে, ইডি হঠাৎ করে তার বাড়িতে গেছে যে তোমার এই ব্যাপার। ঠিক দেখুন 22শে জুন তার বাড়িতে, আমি সে ফর এক্সাম্পল 22শে জুন মানে 22শে জুনই নয়, সে ফর এক্সাম্পল, ঠিক দেখুন 30শে জুন সেই ব্যবসায়ীর মাধ্যমে ইলেকট্রাল বন্ডে কিন্তু টাকা গেছে। কেন? এরা যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার আয় ব্যয় হিসেব স্পষ্ট দেখিয়ে দিয়েছে, তাদের 14 কোটি সামথিং কিভাবে চাঁদা থেকে এসেছে, কিভাবে ইলেকট্রাল বন্ড থেকে এসেছে, এবং আর্থিক যে অডিট, সেই অডিট রিপোর্টটা তারা পেশ করে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র, আমি তো মুখপাত্র নয়, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন সেটা তার ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি বিজেপির ক্ষেত্রে দেখেন, আমি যেমনি বহুদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বিজেপির যে কেন্দ্রীয় যে পার্টি অফিসটা আকবর রোডে হয়েছিল, যেটা 7 তারা হোটেলের মতন, তার পয়সাটা এলো কোত্থেকে? আজকে আপনি যদি দেখেন, আপনি এখানে আপনি ইলেকট্রাল বন্ডের কথা বলছেন, আপনি কি জানেন যে 19,999 টাকা যদি কোনো পার্টিকে দেওয়া হয়, সেটা কিন্তু হিসেব মতন কোনো রকম ভাবে লেখা হয় না। কেন? এটা লেখার দরকার নেই, 20,000 হলে সেটা লেখা হয়, এটা নিয়ম। এবার যদি আমি ধরি না একটা বড় ব্যবসায়ী, আমি 10 লাখ টাকা দেবো, আমি 19,999 টাকা করে আমি যদি 20 খেপে দিই, তাহলে কারো বাবার সাথ দিয়ে আছে সেটা ধরবে। আমি একদম থামাবো এখানে নাম করে ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিসেস লিমিটেড, যারা ডিয়ার লটারির একমাত্র সোল ডিস্ট্রিবিউটর, যেই ডিয়ার লটারিকে অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে তৃণমূলের একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আছে ডিয়ার লটারিকে নিয়ে, তারা এই 1368 কোটি টাকা দিল। কোথায় দিল? 1368 কোটি কোথায় দিয়েছে? তৃণমূল কংগ্রেসকে দিয়েছে? সেখানে স্পেসিফিক কি ওরম ভাবে বলা আছে? এই কোম্পানির সাথে তৃণমূলের লিংক বারবার লিংক আছে, সেটা হতে পারে লিংকের জায়গাটা, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসকেই এত টাকা দিয়েছে সেটা তো স্পেসিফিক্যালি বলা নেই। আজকে তো যেমনি উনি বললেন, যে স্যার বললেন যে আজকে যে আরেকটা প্রকাশ হবে, সেখানে তো প্রকাশ হলে তো স্পষ্ট সমীকরণ হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেসের কতটা পেয়েছে, বিজেপি কিভাবে পেয়েছে। আজকে দুর্নীতিবাজ লোকেরা যদি টাকা নিয়ে কথা বলে, অত্যন্ত লজ্জার ব্যাপার। মহা মুশকিল। আজকে আপনি বলছেন দিদি, আজকে আপনাদের নেতা মন্ত্রীদের বাড়ি থেকেই টাকাগুলো উদ্ধার হচ্ছে। আজকে দিদি আপনি বলছেন যে আজকে কোনোটাই প্রুফ হয়নি, কোনোটাই প্রুফ হয়নি, কোনোটাই প্রুফ হয়নি। আজকে আপনাদের নতুন বিজেপি আপনাদের নতুন বিজেপি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, যেখানে বলেছেন কত কোটি টাকা বিদেশে পাঠিয়েছে জানেন তো? জানেন তো? আপনাদের নেতা মন্ত্রীরা টাকা দুবাইতে পাঠাচ্ছে, আমার দেশের টাকা, আমার দেশের সম্পত্তি এখান থেকে পাঠাচ্ছে কোন হিসেবে? আমি দিদি আপনাকে আমি সরাসরি একটা প্রশ্ন আপনাকে করবো। তৃণমূল কংগ্রেসের নেতারা দুবাইতে টাকা পাঠাচ্ছে, নরেন্দ্র মোদী বলেছিলেন কালো টাকা দেশে ফিরে আসবে, আজ অব্দি তো কোনো টাকা ফিরে এলো না এখনো পর্যন্ত, তার তো কোনো হিসাব পাওয়া গেল না কত টাকা ফিরেছে দেশে। দেখুন, পুরোপুরি এই স্ক্যামটাকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। কত টাকা ফিরেছে দেশে? প্রত্যেকটা চেষ্টা করছে। নোটবন্দি হয়েছে, নোটবন্দি রেজাল্ট কি? এই জন্যই তো দরকার, এই জন্যই তো দরকার আমাদের নাগরিকত্ব, এই জন্য দরকার সমস্ত কিছু দরকার, এগুলো তো করা হচ্ছে এই জন্যই। আর আপনাকে বুঝতে হবে 2017-2018-তে স্বর্গীয় শ্রী অরুণ জেটলি মহাশয়জি, উনি কিন্তু এই আমাদের এই মানি বিলটা কিন্তু পাস করিয়েছিলেন তো, মানি বিলটা পাস করিয়েছিলেন। এটা কিন্তু কালো ধন কিন্তু
এটা যাতে আটকায় এই জন্যই করা হয়েছিল। কিন্তু বর্তমানে তৃণমূলের বলুন, আজকে তৃণমূলের ভাবুন দ্বিতীয় স্থানে, একটা আঞ্চলিক দল দ্বিতীয় স্থানে পৌঁছে গেল। ইলেকট্রাল বন্ডসটা আপনি যদি দেখেন দ্বিতীয় স্থানে পৌঁছে গেল, কিভাবে এত টাকা আসছে? যে প্রস্তাব তৃণমূলের তরফ থেকে তোলা হয়েছিল আকবর রোডে সমস্ত যে কিছু ধরা 7 স্টার পড়বে। পার্টি অফিস, সেই ফান্ড থেকে এসেছিল, তৃণমূলের তরফ থেকে প্রস্তাব করা হয়েছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় আপনারা যদি ভিজিট করেন, ওখানে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেবে, কিছুদিন বাদেই দেখিয়ে দেবে। এটা নিয়ে এত তোড়গোড় শোরগোড় পাকিয়ে গিমিক বানানোর কোনো দরকার নেই। পুরোপুরি হিসেব, পুরোপুরি চার্ট আপনারা দেখে নেবেন, সেখানে পরিষ্কারভাবে নথি দেওয়া থাকবে। এটা নিয়ে কোনো রকম ভাবে ইস্যু করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল আগে কিভাবে ইলেকশন হতো, কেউ যদি 100 টাকা দিত, সেখানে দেখাতো পার্টি ফান্ডে 10 টাকা ঢুকেছে, 100 টাকা কারোর বাড়িতে ঢুকে গেছে। আগে এভাবে ইলেকশন হতো, এভাবেই ইলেকশনটা হতো। তো সুতরাং এই জিনিসটাকে আটকাতে হবে, এই জন্যই আমাদের এই বিলটা পাস করানো হয়েছিল। তো এটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা যখনই ভিজিট করব, সেখানে গিয়ে আমরা সম্পূর্ণ তথ্যটা আমি ঋত্বিক বাবুর কাছে আসবো এখান থেকে। উনি যা বলছেন সবই বুঝলাম, একটা ব্যাপার এটা বুঝলাম না যে এই ইলেকট্রাল বন্ডের মতন এরকম টাকা দেওয়ার ব্যাপারটা রাজনৈতিক দলকে, এটা তো চালু ছিল আগেও। একটা সময় ছিল 20,000, তার উপরে দেওয়া যাবে না, তার উপরে দিলে কি করতে হবে, অনেক রকম ফর্মালিটির ব্যাপার ছিল। তারপরে হয়েছিল 5%, তার টোটাল যে প্রফিট তার বেশি সে দিতে পারবে না, এটা আবার একসময় 7.5% অবধি বাড়ানো হয়েছিল। আজকে আমাদের সামনে যে ছবিটা পরিষ্কার হয়ে গেল, তারপরে কি আর বিজেপির কিছু বলার থাকে? যে কোম্পানির কোনো আর্নিং নেই, যে কোম্পানি পুরোপুরি লসে রান করছে, সেও 1 কোটি টাকার বান্ডিল এখানে ইলেকট্রাল বন্ডে সে সাবমিট করে দিচ্ছে, এবং তাকে কিছু জিজ্ঞেস করা যাবে না, যিনি পাচ্ছেন তাকে কিছু জিজ্ঞেস করা যাবে না। অদ্ভুত ব্যাপার। যখন এটা দাবি করা হলো যে প্রকাশ করা হোক, তখন স্টেট ব্যাংকের কাছে কেন্দ্রীয় সরকার থেকে ফরমান গেল, যেহেতু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক পুরোপুরি, তো রাষ্ট্রের কন্ট্রোলে তাকে থাকতে হয় বলে সে তখন বললো এগুলো দেখানো যাবে না, দেওয়া যাবে না। কোর্ট যখন তাকে বাধ্য করলো, তখনও সে সময় চাইলো, এবং আশ্চর্যজনক কোর্টের অর্ডারের পরে বোধহয় 36 ঘন্টার মধ্যে সে টোটাল লিস্টটা বার করে দিল কোথায় কি হয়েছিল। দেখুন, ব্যাংকের সঙ্গে ওতপ্রোতভাবে আমিও জড়িত ছিলাম, আমি সেখানেও দেখেছি যে ব্যাংক এখন যা কম্পিউটারাইজ সিস্টেম, 2টো বোতাম টিপলে পরে সমস্ত ছবি তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। সে জায়গায় দাঁড়িয়ে স্টেট ব্যাংক দিতে পারছে না, এই যে জায়গা, এটা তো নেই আসলে, তাহলে এটা ওপর থেকে অর্ডার হয়েছে। এবং তারপরেও আমি একটু শেষ করে বলে দিচ্ছি, জোর করে না, যে আজকে যে পার্টটা তাদের প্রকাশ করার কথা সেটাও অপ্রকাশিত থাকলো, এটার পিছনে নিশ্চয়ই কোনো কার্যকারণ আছে, এবং এটাও ঢাকার চেষ্টা। এবং এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এত টাকা তাদের কাছে সংগ্রহ হলো, যার কোনো তুলনা অন্য কোনো দলের সাথে হয় না। সেকেন্ড পজিশনে আছে অবশ্য তৃণমূল কংগ্রেস বলছেন, তা সত্ত্বেও বলবো এই টাকা তো এমএলএ এমপি কেনার জন্য ব্যবহার করা হয়েছে। এই টাকা দিয়ে গণতন্ত্রকে তো ওইভাবে ধ্বংস করা হয়েছে, জনমতকে একেবারেই প্রতিফলিত হতে দেওয়া হয়নি, ভারতবর্ষকে ধ্বংস করা হচ্ছে এই দিয়ে। আমরা আমি একদম ঋত্বিক বাবুর স্পেসিফিক প্রশ্ন করবো, যে জিনিসটা আমরা দেখছি, যখনই ইলেকটোরিয়াল বন্ড দুর্নীতির কথা আসছে, তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে, এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এত আমাদের নেতা গ্রেপ্তার হয়েছে, কোনো বিচার হয়নি। আবার বিজেপির থেকে বলা হচ্ছে যে প্রক্রিয়া চলছে। এই জায়গাটা আলটিমেটলি সলিউশন কোথায়? আলটিমেটলি সলিউশন, যে প্রক্রিয়া চলছে বলা হচ্ছে, সেই প্রক্রিয়া যদি পুরোপুরি কার্যকরী হয় এবং দেখা যায় স্বচ্ছভাবে প্রকাশ হয়, যে ব্যাপারটা যেটা আমরা স্লোগানের মতন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, স্বচ্ছতার জন্য আমরা এই সমস্ত কাজ করছি, সেটা যদি সত্যিকারই স্বচ্ছ হতো, তাহলে অনেক আগে সমস্ত জিনিসটা আমি একটা কথা বলবো, যে উনি দুর্নীতির কথা বলছেন তো ম্যাডাম, কিন্তু ওনাদের বর্তমান যিনি এখন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি, তিনি বললেন যে নারদাটা পুরোটাই সম্পূর্ণ সাজানো ঘটনা। আর উনি অরুণ জেটলির কথা তুললেন। অরুণ জেটলি 5ই সেপ্টেম্বর 2013-তে লোকসভাতে একটা কথা বলেছিলেন, আমি সেই কথাটা তুলে এনে আমি আপনাকে বলছি। বিকজ দ্য ডেঞ্জার ইজ গ্রেটার, দ্য ডিজায়ার অফ এ পোস্ট রিটায়ারমেন্ট জব ইনফ্লুয়েন্সেস প্রি-রিটায়ারমেন্ট জাজমেন্ট. It is a threat to the independence of judiciary, and once it influences pre-retirement judgment, it adversely impact on the functionality of our judiciary itself. আজকে যেখানে অরুণ জেটলি এই কথাটা বলছেন, ওনারা অরুণ জেটলি উদাহরণ দিচ্ছেন, স্বর্গীয় অরুণ জেটলি, যেখানে তিনি একজন বিশাল আইনজ্ঞ ছিলেন, তিনি বলছেন, এখানে ইংরেজিটা বাংলা তর্জমা করলে বোঝা যায়,
সেখানে একজন বিচারপতি তিনি ইস্তেফা দিয়ে তাকে নিয়ে এদের এই যে নাটক, মানে এরা আমি বলছি এরা যেখানে বলছি এরা বলে যে আমরা নাকি নীতি আদর্শে বিশ্বাস করে, এরা কিসের নীতি? এদের নিজেদের যিনি নেতা অরুণ জেটলি তার এই কোর্ট, আমি বলছি 2013 সালে 5ই সেপ্টেম্বর পার্লামেন্টে বিরোধী আসনে বসে অরুণ জেটলি এই কথাটা বলেছিলেন। তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদের এই ভোটে যেটা মানুষ কেনা, গণতন্ত্রকে কেনার জন্য এরা সব করতে পারে। আপনি যে নীতি আদর্শের কথা তুলেন, আপনি আজকে উদাহরণ দিচ্ছেন অভিজিৎ গাঙ্গুলির। কালকে যে অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের নেতা হয়ে যাবে না, ওখান থেকে ফিরে এসে আপনি দলে নেবেন না, তার গ্যারেন্টি আছে। মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক ছিল, দলে নিলেন, সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দিলেন লোকসভার। কৃষ্ণ বললেন, দেখুন প্রথমে আপনি যেটা বলছেন আমি নেব না, কেন আমি কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নয়, তাই জন্য আমি আপনাকে কোনো কথা দিতে পারবো না। কিন্তু আমি এই জায়গা থেকে একটা কথা যদি নিরপেক্ষভাবে বলি, এই জায়গাটা বন্ধ হওয়া দরকার। যেটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে বলুন কিংবা তৃণমূল ক্ষেত্রেই বলুন, এই যে অর্জুন সিং, তার কি গ্রহণযোগ্যতা আছে? আজকে বিজেপি টিকিটে তিনি টিকিট পেলেন না, বিজেপি হলেন, বিজেপি টিকিটে সাংসদ হলেন, বিজেপির সঙ্গে বিট্রে করে দিয়ে সে তৃণমূল কংগ্রেসের হয়ে রইলেন। তারপরে তৃণমূল কংগ্রেসের ওই জনগর্জন মিছিলেও গেলেন, কিন্তু সেখানে গিয়ে তার টিকিট পেলেন না, তিনি রাতারাতি গিয়ে বিজেপিতে জয়েন করলেন এবং বিজেপি তাকে টিকিট দেবে। তার মানে বিজেপি যে এই যে আমি তৃণমূল কংগ্রেসের এই যে অর্জুন সিংকে দেওয়াটা এটার আমি বিপক্ষে বলবো। আর বিজেপির একটা কথা আছে, বিজেপি যে বলছে তাদের বিরাট শক্তি, ভাই তোমাদের কি নিজস্ব কর্মী নেই, নিজস্ব কোনো নেতা নেই? আজকে বলছে 100 গতবারে বিধানসভায় 100 জনকে তৃণমূল কংগ্রেস থেকে এসে 100 জনকে টিকিট দিয়েছে, এবারে 22টা ফাঁকা রেখে দিয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে কোন কোন মানুষগুলো খোঁজবে? বিজেপি নাকি 22টা সিট মানে দেয়নি প্রার্থী, এখনো দেয়নি, এখনো দেবে, আরে এখন দেবে। তৃণমূল কংগ্রেস থেকে কারা জয়ী হবে আপনারা দেখবেন, তাদেরকে নিয়ে এসে হবে 35টা সিট। একদম সরাসরি প্রশ্ন করবো আপনাকে, তৃণমূল কংগ্রেসের কি বহরমপুরে নেতা ছিল না, ইউসুফ পাঠানকে প্রার্থী করতে হলো? দেখুন সেটা তাদের দলের সিদ্ধান্ত, ইউসুফ পাঠানকে নিয়ে এসেছেন কেন? এই যে আমি তো মুখপাত্র নয়, আমি সমর্থক, অর্জুন সিংকে আপনারা প্রার্থী করার একটা প্রক্রিয়া চলছে, যাকে আপনারা বলেছে বিরোধী দল হয়তো শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন ব্যারাকপুরে মানুষ বিশ্বাসঘাতকতা করেছে অর্জুন সিং, সেই অর্জুন সিংকে ব্যারাকপুরে যে প্রার্থী করবে আপনারা ভোট চাইতে পারবেন তার হয়ে? জনগণের সামনে দাঁড়াতে পারবেন? দল কাকে টিকিট দেবে? দল যদি অর্জুনকে টিকিট দেবে, একদম নিরপেক্ষ ভাবতে, দল অর্জুনকে টিকিট দিল, আপনাকে দায়িত্ব দিল ব্যারাকপুরের নির্বাচনের, আপনি লোকের কাছে গিয়ে অর্জুন সিংকে ভোট চাইতে পারবেন? বিবেকে পারবেন না? একদম নয়। দল যদি আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যেই অর্জুন সিংকে আপনারা গদ্দার বলেছেন এক মাস আগে, দল যা ডিসিশন নেয় আমরা সেই অনুযায়ী চলি। আমাদের যে প্রার্থী হোক সে অর্জুন সিং হোক কি অন্য কেউ হোক, আমাদের বিজেপির যে কোনো কেউ যদি হোক, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার সুবিধা নেই, কিন্তু যে অর্জুন সিংকে আপনার দল বলছে গদ্দার, সেই অর্জুন সিংকে প্রার্থী করছে, বিবেকে বাজছে না কোথাও গিয়ে? আমাদের দল বলছে গদ্দার, যখন উনি তৃণমূলে গেছেন হয়তো কেউ বলেছে, জাস্ট এক মাস আগে বর্তমানে বিজেপি করবেন, উনি বর্তমানে আমার দলের লোক, সুতরাং আমার দলের প্রার্থী যেই হোক সে দাঁড়াবে। শুনুন, জয়প্রকাশ মজুমদারকে আপনারা সঠিক রাস্তাটা দেখিয়েছিলেন, কি বলুন তো, ওই লাথি মেরে যে পাঠিয়ে দিয়েছিলেন কচুয়ানে, একদম সঠিক রাস্তাটা দেখিয়েছিলেন। আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু জয়প্রকাশ মজুমদার কিন্তু আর বিজেপিতে যায়নি, কেন এতদিন রয়েছে ওর টিকিট পাইনি বলে বিজেপিতে যায়নি। এই যে বারে যে এদিকে এসে কুমিরডাঙ্গা খেলা হচ্ছে, এই যে কুমিরডাঙ্গা ব্যাপারটা কিন্তু হয়নি, সামনে ভ্রমণ করে নিয়েছেন। আমরা বুঝতে পারিনি ওনার মেডিসিনটা কি দরকার। আমরা একদম দুজনকে থামাবো এখান থেকে, করেছেন এবং আপনারা নিয়েছেন, আমাদের কোনো একদম আনইন্টারাপ্টেড 1 মিনিট দেব ঋত্বিক বাবুকে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে সব কথা শুনছিলাম, তো একটু উত্তেজনার সঞ্চার হয়েছিল। তা মোদ্দা যে কথাটা বেরিয়ে এলো যে
বিজেপি তৃণমূলের উপর নির্ভর করে আছে ক্যান্ডিডেট দেওয়ার জন্য, যে বেরিয়ে আসবে তাকে ক্যান্ডিডেট করবেন, বা তৃণমূল ওই আসনটায় তার নির্ভরতা বিজেপির থেকে একজনকে ভাঙিয়ে এনে দাঁড় করাতে পারলে সুবিধা হবে, এরকম কিছু। তো মানুষ কি ভাববে? আমরা বামপন্থীরা এটাই কথা বলছি যে মানুষকে ভাবতে বলছি, চোখ খোলা রেখে ভাবতে বলছি, হুজুকে মেতে না কিছু করতে বলছি, একদম ভাবনা চিন্তা করে তারা তাদের ভোটটা প্রয়োগ করবেন। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে প্রচন্ড বিরোধিতা দেখাচ্ছে, যেন প্রচন্ড আক্রমণাত্মক। আপনারা কংগ্রেসের জন্য আর কতদিন অপেক্ষা করবেন? আমরা তো অপেক্ষা করিনি, আমাদের প্রার্থী আমরা প্রকাশ করতে 16 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং কালকে বা পরশুর মধ্যে আমাদের বাকি প্রার্থী, মানে আপনার 42 আসনেই বামফ্রন্ট প্রার্থী দেবে, কংগ্রেসের জন্য অপেক্ষা করবে না? যদি কংগ্রেসের মধ্যে না সাড়া দেয়, কিছু না বলে, তাহলে আমরা আমাদের টোটাল 42টা প্রার্থী আসবো দিদি, আসবো। আমি একদম আনইন্টারাপ্টেড 1 মিনিট দেবো জুবিদিকে। হ্যাঁ, যারা জোট ছাড়া চলতে পারে না তারা অনেক বড় বড় কথা বলে থাকে। বিজেপিও এখন জোট ছাড়া চলছে না, অর্জুন সিং বিজেপিও জোট ছাড়া চলছে না, বাজপেই সরকারও জোট ছাড়া ছিল না, এখনো জোট ছাড়া নেই। 400 গল্প যতই করো, যতই 400 গল্প, পশ্চিমবঙ্গে আপনারা আসতেই পারবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বেশই নেই, তৃণমূলকে অবলম্বন করে এখানে চেষ্টা করছেন, পারবেন না কোনোদিন। পশ্চিমবঙ্গের মানুষ লাল মাটি, এখানে মানুষ লালকে জানবে, আপনারা ঠেকাতে পারবেন না। বিজেপি চেষ্টা করছেন তৃণমূলকে নিয়ে জায়গা ঠেকাতে, আপনারা কোনোদিন পারবেন না, কোনোদিন পারবেন না। এবং পশ্চিমবঙ্গের মানুষ এবার বুঝেই লোকসভায় তাদের প্রার্থীকে, বামফ্রন্টের প্রার্থীকে মনোনীত করবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিয়ে দেওয়া হবে, আপনারা পেজটায় যাবেন, গিয়ে দেখে নেবেন। বিজেপি স্বচ্ছতার সাথে কাজ করে এসছে, আগামী দিনেও করবে, এটা আমাদের দাবি শুধুমাত্র না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিজেপির মতো স্বচ্ছ দল নেই। সুতরাং আমাদের এখানে দেখবেন না যে এ ধরনের দুর্নীতি হয়েছে, কারোর বাড়ি থেকে কালো টাকা উদ্ধার হয়েছে। কোনো নেতা 12 বছর ধরে শ্লীলতাহানি করে বেরিয়েছে, এ ধরনের দেখবেন না বিজেপিতে। সুতরাং বিজেপি নিয়ে মুখ খোলার আগে বিজেপিটাকে জানুন, বুঝুন, তারপর বিজেপি। আমি একদম শেষ 1 মিনিট দেবো সৌরভ সিংহকে। মোদির গ্যারান্টির পর বিজেপি গ্যারান্টি দিচ্ছে স্বচ্ছতার। যে ওই অজিত পাওয়ারকে কদিন আগে বললো, গালাগালি করলো, অজিত পাওয়ারকে বললো এত কোটি টাকা স্ক্যাম করেছে, যেই না অজিত পাওয়ার এনডিএর দিকে ঝুঁকে গেল, 1 সপ্তাহের মধ্যে তার গলায় উত্তরীয় দিয়ে মোদি আমন্ত্রণ করে দিয়েছে। এরকম বলে কিছু রাজীব ব্যানার্জি, আমি বলছি, স্বয়ং রাজীব ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিমো মুখ্যমন্ত্রী বলেছিলেন, বন দপ্তরে যত দুর্নীতি আছে সবকিছুর আমার কাছে ফাইল আছে। উনি যখন বিজেপি থেকে ফিরে এলেন, সদরে দলে নিয়ে নেওয়া হলো। কিন্তু সদরে দলে নিয়ে নিয়েছে, কিন্তু সে রাজীব ব্যানার্জিকে তো এখনো সেই পজিশনটা খুলেছে কি খোলেনি সেটা তো সময় কথা বলবে। রাজীব ব্যানার্জিকে তো সেই জায়গা দেয়নি, কিন্তু এরা অজিত পাওয়ারকে ভালো জায়গা দিয়ে দিয়েছে। এদের কাছে মাথা নত করো, আজকে যে আমিও মাথা নত করি, আমাকেও ভালো জায়গা দেবে। কালকে পার্থ চ্যাটার্জি যদি মাথা নত করতো, পার্থ চ্যাটার্জিকেও ভালো জায়গা দিত। এদের কাছে শুধুমাত্র এখানে বিজেপি নয়, এখানে হচ্ছে মোদি, মোদি, আমি দেখছেন না, এসে খালি বলে আমি মোদি কা গ্যারেন্টি, বিজেপি গ্যারেন্টি না। অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এইভাবে কথা বলেন না, তিনি এইভাবে কথা বলতেন না, কিন্তু ইনি বলেন। যাই হোক, আগামী লোকসভায় দেখা যাবে কি হবে না হবে, সেটা দেখা যাবে। যাই ফলাফল হোক, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এই আলোচনা চলতে থাকবে এবং আগামী দিনে ইলেকটোরিয়াল বন্ডের বাকি চিত্র কোন দিকে দাঁড়ায়, আরো কি তথ্য পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। জোট টক্করের আরো কোনো পর্ব নিয়ে আমরা আবার ফিরে আসবো পরবর্তী সপ্তাহে এরকমই আলোচনার মাধ্যমে। আপনারা দেখতে থাকুন মহানগর 24/7।